আচ্ছা, এখন হচ্ছে তৃতীয় অধ্যায় অর্থাৎ হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য। এই অধ্যায় হচ্ছে টাইপ 3 অর্থাৎ রক্ত কণিকা নিয়ে বা রক্তকোষ নিয়ে হচ্ছে আমরা এখন এমসিকিউ সলভ করব। আমাদের এখানে প্রথম যে এমসিকিউটা আছে 23 নম্বর, ওখানে বলা আছে কি লোহিত রক্ত কণিকার আকৃতি কেমন। আচ্ছা, একটা কথা বলে দেই, আমাদের এখানে হচ্ছে কি যে আমাদের নতুন বইতে হচ্ছে কণিকার জায়গায় রক্তকোষ বলা আছে, বাট আগের বইতে হচ্ছে এখানে কণিকা বলা ছিল। এই জন্য এখানে বেশিরভাগ প্রশ্নে দেখা যায় হচ্ছে বিভিন্ন বোর্ড প্রশ্ন হচ্ছে কণিকা শব্দটা আছে, কোষ শব্দটা নেই। ঠিক আছে, কিন্তু দুইটা একই জিনিস, কণিকা এবং কোষ দুইটা কিন্তু একই জিনিস, জাস্ট শব্দের এদিক ওদিক আর কি। ঠিক আছে, তো কণিকা দেখে আসলে কনফিউজ হওয়ার কিছু নেই। কণিকা আর আমাদের বইতে রক্তকোষ বা কোষ যেটা লেখা আছে দুইটা একই জিনিস, জাস্ট শব্দটা এদিক ওদিক। আচ্ছা, তো এখানে বলা আছে হচ্ছে লোহিত রক্তকণিকার বা লোহিত রক্তকোষের আকৃতি কেমন হবে। এখানে আমাদের উত্তর হবে হচ্ছে চ্যাপ্টা। ঠিক আছে, একটু চ্যাপ্টা আকৃতির লোহিত রক্তকোষটা হচ্ছে একটু চ্যাপ্টা আকৃতির। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে কি বলেছে, লোহিত রক্তকণিকা বা রক্তকোষ কোথায় উৎপন্ন হয়। আমাদের দেহে লোহিত রক্তকোষ কোথায় উৎপন্ন হয়। এখানে অপশনে কি কি আছে, হৃৎপিণ্ড, অস্থিমজ্জায়, প্লীহায় এবং আছে কি বৃক্কে, এবং আছে হচ্ছে বৃক্কে। তো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে অস্থিমজ্জায়। ঠিক আছে, এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে অস্থিমজ্জায়। আচ্ছা, আরেকটা কথা আমি বলে দেই, এখানে একটা জিনিস অনেকে কনফিউজড হয়, কারণ হচ্ছে কি আমাদের বইতে বলা আছে হচ্ছে লোহিত রক্তকোষ উৎপন্ন হয় হচ্ছে অস্থিমজ্জাতে, আর এটা সঞ্চিত থাকে হচ্ছে প্লীহাতে। অনেকে এখানে কনফিউজড হয়ে কি করে যে উৎপন্ন হয় প্লীহাতে দিয়ে দেয়। ঠিক আছে, তো এই ভুল করা যাবে না। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে লোহিত রক্তকোষ উৎপন্ন হয় অস্থিমজ্জাতে, আর প্লীহাতে হচ্ছে সঞ্চিত হবে। কেন সঞ্চিত হবে, বা এটা একটা বলতে পারো ব্যাংকের মতন কাজ করে। যদি কোনো কারণে আমাদের দেহের অস্থিমজ্জা যদি ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এই প্লীহা থেকে ওই সময়ের জন্য বা সাময়িক সময়ের জন্য প্লীহা থেকে হচ্ছে রক্তটা সাপ্লাই দেয়, বা হচ্ছে এটা জাস্ট ঘাটতিটা পূরণ করে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে প্লীহাতে কিছু পরিমাণ রক্ত সঞ্চিত থাকে, কিন্তু প্লীহা কিন্তু উৎপন্ন করতে পারে না। তো এই জিনিসটা সবার একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে যদি আমি পরবর্তী প্রশ্নে চলে যাই, আমাদের বলা আছে হচ্ছে মানুষের লোহিত রক্তকণিকার আয়ু কত দিন। মানে হচ্ছে কতদিন হচ্ছে লোহিত রক্তকোষ থাকে, সঠিক মানে ঠিকঠাক থাকে। আচ্ছা, তো এখানে আমাদের অপশনে কি কি আছে, 110 দিন, 115 দিন, 120 দিন, আরেকটা হচ্ছে 125 দিন। এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 120 দিন, অর্থাৎ 3 নাম্বারটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, মানে লোহিত রক্তকোষের গড় আয়ু হচ্ছে 120 দিন। আচ্ছা, এরপরে প্রশ্নটাতে কি বলছে যে স্তন্যপায়ীদের রক্তের কোন উপাদান উৎপন্ন হওয়ার পর রক্তরসে আসার পূর্বে নিউক্লিয়াসবিহীন হয়ে পড়ে। এটার অ্যান্সার হবে হচ্ছে লোহিত রক্তকোষ। ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে লোহিত রক্তকোষ, মানে হচ্ছে অপশন 4। আচ্ছা, এখানে বলে দেই, আমাদের দেহে লোহিত রক্তকোষ যখন উৎপন্ন হয় তখন কিন্তু নিউক্লিয়াস থাকে। যখন আমাদের দেহে রক্তকোষটা উৎপন্ন হয় তখন হচ্ছে নিউক্লিয়াস থাকে, কিন্তু এই রক্তকোষ উৎপন্ন হওয়ার পর পরিণত যখন হয়, মানে পরিণত হতে হতে রক্তকোষটা যখন উৎপন্ন হয় তখন তো একদম শিশু রক্তকোষ বলতে পারেন, মানে শিশু বলতে হচ্ছে মাত্র উৎপন্ন হয়েছে আর কি। তো এইটা যখন আস্তে আস্তে পরিণত সময় চলে আসবে বা রক্তে মানে আমাদের দেহে যখন আস্তে আস্তে এটা ছড়িয়ে পড়বে, তো তার আগে হচ্ছে আমাদের এই রক্তকোষের বা হচ্ছে এই যে লোহিত রক্তকোষের নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যায় বা থাকে না, তখন আর নিউক্লিয়াসটা থাকে না। ঠিক আছে, আচ্ছা, আর নিউক্লিয়াসটা থাকার আরেকটা কথা বলে দিই, যে যে সকল কোষে বলেন বা হচ্ছে রক্তকোষে বলেন, আমার দেহের কোষে বলেন, নিউক্লিয়াস আছে, ওরা হচ্ছে নিজেরা বিভাজিত হতে পারে। ঠিক আছে, ওরা হচ্ছে নিজেরা বিভাজিত হতে পারে, কিন্তু লোহিত রক্তকোষে যেহেতু নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যায়, তো তার কারণে হচ্ছে এরা নিজেরা আর বিভাজিত হতে পারে না। ঠিক আছে, এদের কিন্তু আবার নতুন করে উৎপন্ন হওয়া লাগবে, এরপরে রক্তে আসবে। এরা কিন্তু নিজেরাই কিন্তু বিভাজিত হতে পারবে না। কিন্তু আমাদের কোষের ক্ষেত্রে কি আছে, আমাদের দেহের যে কোষটা আছে এখানে কিন্তু নিউক্লিয়াস আছে, যার কারণে আমাদের কোষগুলো হচ্ছে নিজেরাই কিন্তু বিভাজিত হতে পারে যদি প্রয়োজন পড়ে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের নিউক্লিয়াসের কাজ। এটা জাস্ট আমি বইয়ের বাইরে আমি জাস্ট বলে দিলাম একটা ইনফরমেশন। আচ্ছা, তো এখানে আমাদের অ্যান্সার কীভাবে বলেছিলাম আমি, নিউক্লিয়াসবিহীন হয়ে পরে অ্যান্সার হবে হচ্ছে লোহিত রক্তকোষ। এর পরবর্তী প্রশ্নে যদি আমরা চলে যাই, আমাদের এর পরবর্তী প্রশ্নে কি দেওয়া আছে যে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে। এই যে আমি একটু আগে কিন্তু বলে আসছি, তো যার কারণে এখানে আমার নতুন করে আর বলার কিছু নাই। এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি প্লীহাতে, সঞ্চিত থাকে প্লীহাতে, উৎপন্ন হয় হচ্ছে অস্থিমজ্জায়। তো এইটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর আমাদের 28 নাম্বারটা কি বলছে, ভ্রূণদেহে প্রতি ঘন মিলিলিটার রক্তে, ভ্রূণদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে হচ্ছে লোহিত কণিকার পরিমাণ বা সংখ্যা কত। অ্যান্সার হবে হচ্ছে কত, অ্যান্সার হবে হচ্ছে 80 থেকে 90 লাখ। অ্যান্সার হবে হচ্ছে 80 থেকে 90 লাখ, 80 থেকে 90 লাখ। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের 29 নাম্বারটা কি দেওয়া আছে, 29 নাম্বারটা দেওয়া আছে হচ্ছে
শিশুদের প্রতি ঘন মিলিমিটার রক্তে শিশুদের প্রতি ঘন মিলিলিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত? লোহিত রক্তকণিকার সংখ্যা কত? শিশুদের ক্ষেত্রে অ্যান্সারটা হবে কত? অ্যান্সার হবে 60 থেকে 70 লাখ। শিশুদের ক্ষেত্রে অ্যান্সার হবে 60 থেকে 70 লাখ। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে পরবর্তী প্রশ্নে যেটা দেওয়া আছে, আমাদের পরবর্তী প্রশ্নে দেওয়া আছে হচ্ছে পূর্ণবয়স্ক পুরুষের প্রতি ঘন মিলিলিটার রক্তে, পূর্ণবয়স্ক পুরুষের প্রতি ঘন মিলিমিটার রক্তে হচ্ছে লোহিত রক্তকণিকার সংখ্যা কত হবে? অ্যান্সার হবে হচ্ছে কত? 4.5 থেকে 5.5 লাখ। ঠিক আছে, অ্যান্সার হবে 4.5 থেকে 5.5 লাখ বা 5.5 লক্ষ। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে বলছে কি? এর পরবর্তী প্রশ্নে বলছে হচ্ছে কোনটি দেহের প্রতিটি কোষ অক্সিজেন সরবরাহ করে? কোনটি দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে লোহিত রক্তকণিকা। ঠিক আছে, আমরা জানি লোহিত রক্তকণিকা হচ্ছে অক্সিজেন সরবরাহ করে। লোহিত রক্তকণিকা অক্সিজেন সরবরাহ করে। আচ্ছা আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্নে কি বলেছে যদি আমরা একটু যাই। আমাদের পরবর্তী প্রশ্নে বলেছে হচ্ছে, দেখি আমাদের রক্ত নিয়ে পরবর্তী প্রশ্ন কি আছে। আমাদের পরবর্তী প্রশ্নে আছে হচ্ছে শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত দিন? আমাদের পরবর্তী প্রশ্নে বলা আছে হচ্ছে শ্বেত রক্তকণিকা যেটা আছে বা আমাদের বইতে দেওয়া আছে শ্বেত রক্তকোষ, একই জিনিস। শ্বেত রক্তকোষ বা রক্তকণিকার গড় আয়ু কত দিন? 1 থেকে 15, 1 থেকে 14, 1 থেকে 13 দিন, আরেকটা হচ্ছে 1 থেকে 12 দিন। এখানে আমাদের উত্তর হবে হচ্ছে 1 থেকে 15 দিন। অর্থাৎ 1 থেকে 15 দিন পর পর শ্বেত রক্তকোষ একটু পরিবর্তন হয়, আবার নতুন করে শ্বেত রক্তকোষ আসে। ঠিক আছে। আচ্ছা, 33 নম্বর কি বলেছে? কোন রক্তকণিকা রক্তরসের মধ্য দিয়ে নিজেই চলতে পারে? মানে হচ্ছে রক্তরসের মধ্য দিয়ে নিজেই হচ্ছে বিভিন্ন জায়গায় যেতে পারে। তো এখানে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে শ্বেত রক্তকণিকা। ঠিক আছে, এখানে আমাদের উত্তর হবে হচ্ছে শ্বেত রক্তকণিকা। আর যেগুলো আছে এগুলো হবে না। আচ্ছা, এটার কারণটা কি? কারণ হচ্ছে আমরা জানি কি আমাদের শ্বেত রক্তকণিকা মূলত কি করে? আমাদের শ্বেত রক্তকণিকা করে হচ্ছে রোগ প্রতিরোধ করে বা রোগ জীবাণু ধ্বংস করে। এখন একটা মনে করো ও হচ্ছে তার থেকে অনেক দূরে হচ্ছে একটা জীবাণু সে দেখতে পেলো যে ওখানে একটা জীবাণু প্রবেশ করেছে। এখন ওর কাজ কি? ওর কাজ হচ্ছে জীবাণুটাকে ধ্বংস করা। ওর কাজ কি? জীবাণুটাকে ধ্বংস করা। এখন ও এই জীবাণুটাকে ধ্বংস করার জন্য ওর কাছে হচ্ছে দ্রুত যাওয়ার জন্য ও কি করবে? নিজের আকৃতি চেঞ্জ করে। ঠিক আছে, নিজের আকৃতি চেঞ্জ করে ও যেন দ্রুত ওইটার কাছে পৌঁছাতে পারে। এই জন্য হচ্ছে শ্বেত রক্তকণিকার নিজে কোনো আকৃতি নাই, ওর নিজের মতন আকৃতি পরিবর্তন করে রক্তরসের মধ্যে চলাচল করতে পারে। ওকে, আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে কি বলছে? যে মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে শ্বেত রক্তকণিকার পরিমাণ কত? শ্বেত রক্তকণিকার পরিমাণ কত? এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি 4 থেকে 10, 4 থেকে 12, 6 থেকে 12, আর একটা হচ্ছে 4 থেকে 10,000। অ্যান্সার হবে হচ্ছে 4 থেকে 10,000। ঠিক আছে, এখানে আমাদের উত্তর হবে হচ্ছে কি 4 থেকে 10,000। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে কি দেওয়া আছে? এর পরবর্তী প্রশ্নে আছে হচ্ছে যে মানবদেহে কোনটি অ্যান্টিবডি গঠন করে? মানবদেহে কোনটি অ্যান্টিবডি গঠন করে? কি কি আছে? ফাইব্রিন, নিউট্রোফিল, মনোসাইট, আর একটা আছে হচ্ছে লিম্ফোসাইট। তো অ্যান্টিবডি এগুলো সবই কিন্তু আমাদের শ্বেত রক্তকণিকার অংশ। ঠিক আছে, এগুলো সবই কিন্তু আমাদের শ্বেত রক্তকণিকার অংশ। তো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে লিম্ফোসাইট। এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে লিম্ফোসাইট। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে এটা আমাদের যেমন শ্বেত রক্তকণিকা 2 ধরনের আছে, একটা দানাদার একটা অদানাদার। তো লিম্ফোসাইট কিন্তু অদানাদার একটা উপাদান বলতে পারো বা একটা কণিকা বলতে পারো। ঠিক আছে, শ্বেত রক্তকণিকার অদানাদার একটা উপাদান। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে কি বলছে? মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোনটা? যেটা অ্যান্টিবডি গঠন করে ওইটাই তো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, তাই না? কারণ অ্যান্টিবডির কাজই তো হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। তো এখানেও আমাদের অ্যান্সার হবে কি লিম্ফোসাইট। ঠিক আছে, অ্যান্সার হবে হচ্ছে লিম্ফোসাইট। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে আমাদের কি বলছে? যে কোনটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে? কোনটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে? তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে হচ্ছে নিউট্রোফিল। ঠিক আছে, কারণ এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে নিউট্রোফিল। একটু মনে রাখবে ভক্ষণ করে লেখা আছে, তো বইতে হচ্ছে নিউট্রোফিলে ওখানে দেখবেন হচ্ছে ভক্ষণ করে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, আর নিউট্রোফিলটা হচ্ছে কিন্তু আমাদের দানাদার, মানে আমাদের শ্বেত রক্তকণিকার একটা দানাদার উপাদান। ওকে, আচ্ছা, তো নিউট্রোফিল। এর পরের প্রশ্ন যদি আমরা চলে যাই 38-এ যদি চলে যাই, 38 আমাদের বলছে কি নিচের কোনটি শ্বেত রক্তকণিকা নয়? নিচের কোনটি শ্বেত রক্তকণিকা
নয়, না বলছে কিন্তু কোনো শ্বেত রক্তকণিকা বলে নাই, বলছে কোনটা শ্বেত রক্তকণিকা নয়, মানে হবে না। তো এখানে অপশনে কি কি আছে? মনোসাইট, লিম্ফোসাইট, থ্রোম্বোসাইট, আর একটা হচ্ছে বেসোফিল। তো এই থ্রোম্বোসাইট যেটা, এটা কিন্তু আমাদের শ্বেত রক্তকণিকা নয় বা শ্বেত রক্তকণিকার কোনো অংশ নয়। বুঝতে পারছি? বাকিগুলো কিন্তু আমাদের শ্বেত রক্তকণিকার অংশ। এই যে মনোসাইট, লিম্ফোসাইট, বেসোফিল, এগুলো কিন্তু আমাদের, এই যে মনোসাইটটা হচ্ছে আর লিম্ফোসাইট হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকার অদানাদার অংশ, আর বেসোফিলটা হচ্ছে দানাদার অংশ। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে কি বলছে? কোনটি দেহে অ্যালার্জি প্রতিরোধ করে? লোহিত কণিকা, অনুচক্রিকা, লিম্ফোসাইট, আরেকটা বলেছে হচ্ছে ইউসিনোফিল অ্যালার্জি প্রতিরোধ করে। তো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে ইউসিনোফিল। আচ্ছা, আমাদের বইতে আরেকটা জিনিস দেওয়া আছে, দেখবেন বইতে অ্যালার্জি প্রতিরোধের ক্ষেত্রে যে ইউসিনোফিল আর বেসোফিল দুইটাই হচ্ছে হিস্টামিন নামক পদার্থ নিঃসৃত করে, যার ফলে হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করে। যেহেতু এখানে বেসোফিল দেওয়া নাই, তো আমাদের এখানে ইউসিনোফিলই অ্যান্সারটা হবে। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, এরপর এটা দেওয়া হচ্ছে কোনটি হেপারিন নিঃসৃত করে? হেপারিন নিঃসৃত করে কোনটা? আচ্ছা, এটার পরে আবার প্রশ্ন আছে। তো হেপারিন নিঃসৃত করে কোনটা? এখানে অ্যান্সার হবে হচ্ছে বেসোফিল। বেসোফিল হচ্ছে আমাদের দেহে রক্তে হেপারিন নিঃসৃত করে। আচ্ছা, তো এর পরবর্তী প্রশ্নেই দেওয়া আছে হচ্ছে যে আমাদের রক্তবাহিকার ভেতরে জমাট বাঁধতে বাধা দেয় কোনটি? রক্তবাহিকা বলতে হচ্ছে ধমনী শিরার কথা বলা হচ্ছে। ঠিক আছে, আমাদের দেহে যে ধমনী শিরা আছে, এই ধমনী শিরার মধ্যে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় হচ্ছে কোন উপাদান? তো এখানে অ্যান্সার হবে হচ্ছে হেপারিন। তার মানে আমাদের দেহে বেসোফিল যেটা আছে, ও হচ্ছে মূলত হেপারিন নিঃসৃত করে, আর যেই হেপারিনের কাজ হচ্ছে আমাদের রক্তবাহিকা বা ধমনী শিরার মধ্যে রক্ত জমাট বাঁধতে বাধা দেওয়া। ঠিক আছে, রক্ত জমাট বাঁধতে বাধা দেওয়া। এখন বাধা দেওয়ার কারণটা কি? কারণ হচ্ছে যদি আমাদের রক্তবাহিকায় বা ধমনী বা শিরায় যদি রক্ত জমাট বেঁধে যায়, তাহলে কিন্তু রক্ত আমাদের হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছাতে পারবে না। রক্ত কিন্তু আমাদের হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছাতে না পারলে আমরা হার্ট অ্যাটাক করব বা হার্ট ফেল করব। ঠিক আছে, মানে যার কারোর ফলে কি মৃত্যু ঘটতে পারে। তো আমাদের হেপারিনটার কাজটা কি? ও হচ্ছে আমাদের দেহে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, যাতে হচ্ছে রক্ত যেন ঠিক মতন পরিবহন করতে পারে। বুঝতে পারলাম? আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে কি বলছে? শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কোনটি? শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কোনটি? দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করা, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, রক্ত তঞ্চন করতে সাহায্য করা, আরেকটা বলেছে হচ্ছে রক্তের অম্ল ক্ষারের সমতা বজায় রাখা। তো এখানে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। এখানে আমাদের উত্তর হবে হচ্ছে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে মূলত শ্বেত রক্তকণিকার কাজ। ওকে, আচ্ছা, এরপরেরটা আমাদের কি দেওয়া আছে? অনুচক্রিকার গড় আয়ু কতদিন? অনুচক্রিকার গড় আয়ু কতদিন? 1 থেকে 5 দিন, 5 থেকে 10 দিন, 1 থেকে 15 দিন, আরেকটা আছে হচ্ছে 110 থেকে 120 দিন। এখানে আমাদের অনুচক্রিকার গড় আয়ু হবে হচ্ছে 5 থেকে 10 দিন। আচ্ছা, এরপর আমাদের বলেছে কি ফাইব্রিন এক ধরনের কি দ্রবণীয় প্রোটিন, অদ্রবণীয় প্রোটিন, কোলেস্টেরল, আরেকটা বলছে হচ্ছে আয়ন। এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে অদ্রবণীয় প্রোটিন। আমাদের ফাইব্রিন হচ্ছে একটা অদ্রবণীয় প্রোটিন। আচ্ছা, ফাইব্রিনের কাজটা কি? ফাইব্রিনটা মূলত হচ্ছে কি আমাদের দেহের হচ্ছে রক্ত জমাট বাঁধায় ফেলে। সরি, দেহে না, যদি কোথাও কেটে যায় তখন সেখানে হচ্ছে রক্ত জমাট বাঁধায় ফেলে। ঠিক আছে, ফাইব্রিনের কাজটা হচ্ছে যদি আমাদের কোথাও কেটে যায় ওই জায়গাটাতে হচ্ছে রক্ত জমাট বাঁধায়, যাতে করে রক্তক্ষরণ না হয়। ঠিক আছে, ওই রক্ত জমাট বাঁধার সময় দেখা যাচ্ছে এক ধরনের সাদা রঙের সুতার মতন একটা অংশ আমরা দেখতে পাই, তো ওইটা হচ্ছে আমাদের ফাইব্রিন। ঠিক আছে, এটা হচ্ছে একটা অদ্রবণীয় প্রোটিন বা এটা দ্রবণীয় হয় না আর কি। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্নে কি বলেছে? রক্তক্ষরণ বন্ধ হওয়ার প্রক্রিয়ার সাথে যুক্ত কোনটি? রক্তক্ষরণ বন্ধ হওয়ার প্রক্রিয়ার সাথে যুক্ত কোনটি? থ্রোম্বিন, ট্রিপসিন, ফাইসিন, আরেকটা আছে হচ্ছে লাইপেজ, আরেকটা আছে হচ্ছে লাইপেজ। এখানে আমাদের উত্তর হবে হচ্ছে কি থ্রোম্বিন। ঠিক আছে, থ্রোম্বিন হচ্ছে আমাদের এখানে কাজ করে। এটা হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধার একটা প্রোটিন। ঠিক আছে, দেখবেন হচ্ছে আমাদের অনুচক্রিকার ওখানে একটা অংশ আছে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া, তো ওইখানে দেখবেন হচ্ছে থ্রোম্বিনের নামটা আছে, কারণ এটা রক্ত জমাট বাঁধার সাথে হচ্ছে সংযুক্ত। ঠিক আছে, মানে আমাদের রক্তে যখন কোথাও কেটে যায় তখন আমাদের ওখানে হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিনটা সক্রিয় হয়ে ওঠে। ওই থ্রোম্বোপ্লাস্টিন করে কি প্রোথ্রোম্বিনকে থ্রোম্বিনে পরিণত করে। ওই থ্রোম্বোপ্লাস্টিন হচ্ছে প্রোথ্রোম্বিনকে থ্রোম্বিনে পরিণত করে। ঠিক আছে, আচ্ছা, আমাদের এর পরের যে প্রশ্নটা আছে এটাতে কি দেওয়া আছে দেখি। আঘাতপ্রাপ্ত টিস্যুর অনুচক্রিকা ভেঙে গঠিত পদার্থ হলো কি উৎপন্ন হয়? আঘাতপ্রাপ্ত টিস্যু যদি ভেঙে যায় তাহলে কি উৎপন্ন হবে? কি কি আছে? থ্রোম্বোপ্লাস্টিন, থ্রোম্বিন, ফাইব্রিন, আর এটা হচ্ছে প্রোথ্রোম্বিন। এখানে আমাদের উত্তর হবে হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন। ঠিক আছে, এখানে আমাদের উত্তর হবে হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন।
প্লাস্টিন। আচ্ছা, এর পরবর্তীতে কি আছে, হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায় তাহলে কি লক্ষণ প্রকাশ পায়। যদি আমাদের দেহে কোনো কারণে যদি হিমোগ্লোবিনের পরিমাণটা যদি কমে যায় তাহলে হচ্ছে আমাদের এখানে কি কি লক্ষণ প্রকাশ পায়। আচ্ছা, এখানে দেখেন একটা অপশন আছে হচ্ছে অস্থি ক্ষয়, দন্ত ক্ষয়। এই জিনিসটা আসলে মূলত ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। অস্থি ক্ষয়, দন্ত ক্ষয় মূলত হিমোগ্লোবিনের অভাবে হয় না, এটা ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে উত্তর হবে হচ্ছে 1 ও 2। এটা একটু মাথায় রাখবেন, আমাদের উত্তর হবে হচ্ছে কি 1 ও 2। তাহলে আমাদের এখানে উত্তর কি হবে, 1 ও 2 হবে হচ্ছে আমাদের উত্তর। ওকে, তাহলে আমরা যদি এর পরবর্তী প্রশ্নে যদি আমরা চলে যাই, আমাদের পরবর্তী প্রশ্ন 48 নাম্বারটা কি বলেছে যে দেহে অ্যালার্জি প্রতিরোধ করে কোনটি, বা কোন কোন উপাদানগুলো হচ্ছে দেহে অ্যালার্জি প্রতিরোধ করে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা দিতে পারবো, কারণ হচ্ছে ওইখানে আমাদের যেহেতু অপশনে বেসোফিল ছিল না ওই জন্য আমরা দেই না। এখানে আমরা বলতে পারবো বেসোফিল, ইউসিনোফিল দুইটাই হচ্ছে আমাদের দেহে অ্যালার্জি প্রতিরোধ করে। তার মানে আমাদের অপশনে হবে কি 1 ও 2। ওকে, মনোসাইট হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করে না, তো এখানে আমাদের উত্তর হবে হচ্ছে 1 ও 2। ওকে, আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে যে রাহাত একটা ইয়ারগান দিয়ে হচ্ছে একটি পাখি শিকার করলো। ওকে, ভালো কথা না, যদিও পাখি শিকার করা ভালো না। আচ্ছা, তো যদি আমরা প্রশ্নের খাতিরে মেনে নিলাম যে সে একটা পাখি শিকার করলো, সে দেখতে পেল পাখিটির শরীর দিয়ে লাল রঙের এক ধরনের তরল পদার্থ ঝরছে। তো যেহেতু লাল রঙের তরল পদার্থ ঝরছে তার মানে অবশ্যই এটা কি হবে, রক্তই হবে। কারণ আলাদা করে তো এমন তো না যে এক জায়গায় যদি আমি ক্ষতিগ্রস্ত হই আমার আলাদা করে শুধুমাত্র রক্তরস বের হবে বা সিরাম বের হবে, এমন তো না। তো আমাদের অ্যান্সারটা কী হবে, অ্যান্সার হবে হচ্ছে রক্ত। সহজ প্রশ্ন। আচ্ছা, আর রক্ত জমাট বাঁধার সময় কি বের হবে, তখন হবে হচ্ছে সিরাম। রক্ত জমাট বাঁধতে যদি হয় তখন হচ্ছে সিরাম নিঃসৃত হবে, বাট এমনিতে যদি বলে লাল বর্ণের তরল ঝরছে তখন সেটা রক্তই হবে। ওকে, আচ্ছা এরপরে যদি আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই, উক্ত লাল বর্ণের হয় কারণ কি, কারণ হচ্ছে কি আমরা তো জানি, এখানে প্রশ্ন দেখলে আমরা বুঝতে পারতেছি যে ক্লোরোফিল অবশ্যই হবে না। অবশ্যই এখানে ক্লোরোফিলটা হবে না, কারণ আমাদের দেহে তো ক্লোরোফিল নাই। মানে মানুষের দেহে ক্লোরোফিল আছে নাকি? ক্লোরোফিল আছে কিসের দেহে? উদ্ভিদের দেহে। উদ্ভিদ দেহে ক্লোরোফিল থাকার কারণে সুবিধাটা কি হয়, পাতা সবুজ হয় আর হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তাই না? ক্লোরোফিল থাকার সুবিধা তো এটাই। তো আমরা তো নিজের খাদ্য নিজে তৈরিও করতে পারি না, আর আমরা তো দেখতে সবুজও না, তো আমাদের দেহে আসলে ক্লোরোফিল নাই। তো বাকি যে দুইটা আছে ওই দুইটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার। ইজি, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, 2 ও 3। বুঝতে পারছি, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, 2 ও 3ই হবে, যেহেতু 1 নাম্বারটা হচ্ছে না। ওকে, এটাও একদম ইজি। এর পরের প্রশ্ন যদি আমরা চলে যাই, আমাদের পরের প্রশ্নে কি আছে যে এইখানে হচ্ছে একটা ছবি দেওয়া আছে, চিত্র দেওয়া আছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলে দেয়, যেহেতু এই চ্যাপ্টারটা হচ্ছে একটু বায়োলজি টাইপ চ্যাপ্টার, যে আমাদের রক্তে যে চ্যাপ্টারটা বা হৃৎপিণ্ডে যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে আমাদের একটু বায়োলজি টাইপ চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে একটু আমাদের ছবি নিয়ে একটু আইডিয়া থাকা লাগবে। একে তো হৃৎপিণ্ডের ছবি জানা লাগবে, তার উপরে হচ্ছে লোহিত রক্তকোষ দেখতে কেমন, তারপরে শ্বেত রক্তকোষ দেখতে কেমন, শ্বেত রক্তকোষের যে এই উপাদানগুলো আছে বেসোফিল, ইউসিনোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, এইগুলা দেখতে কেমন, এই ছবিগুলো নিয়ে একটু আমাদের আইডিয়া থাকতে হবে, যেহেতু এটা বায়োলজি টাইপ অধ্যায়। আবার কেউ এটা বললেন না যে স্যার আমি 3য় অধ্যায় স্কিপ করব, যে যার কারণে আমি 3য় অধ্যায় পড়বো না। তো আসলে 3য় অধ্যায় স্কিপ করার সুযোগ আসলে কম, কারণ এই অধ্যায় থেকে আপনার প্রশ্ন আসবে, এমসিকিউ আসবে। আপনি স্কিপ করলে দেখা যাবে হচ্ছে তখন আপনি বিপদে পড়ে যাবেন। তো আমি বলবো স্কিপ করেন না, অন্তত যেন আইডিয়া থাকে বা কিছু কিছু ছবি যেন আপনি একটু মনে থাকে, যে আপনার মনে থাকে যেন, যে আপনি যেন অ্যান্সার করতে পারেন। ওকে, আচ্ছা, তো এখানে আমাদের বলছে কি যে এ এর কোন প্রকারটি রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। এ মানে হচ্ছে যে এই যে ছবিটা আছে এটার কোনটা হচ্ছে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। তো এখানে আমাদের অপশন আছে হচ্ছে বেসোফিল, নিউট্রোফিল, অনুচক্রিকা, আর একটা হচ্ছে ইউসিনোফিল। তো আমাদের প্রশ্নে বলছে এইটা। তো আমাদের বইতে দেখবেন হচ্ছে এরকম একটা ছবি দেওয়া হচ্ছে, হেডফোন দেওয়া, ঠিক আছে, কিছুটা হেডফোনের মতন হচ্ছে এরকম একটা ছবি দেওয়া আছে। তো ওই ছবিটা হচ্ছে মূলত এটাই। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কী হবে, 51 এর অ্যান্সার কী হবে, বেসোফিল, নিউট্রোফিল, অনুচক্রিকা, আর এটা হচ্ছে ইউসিনোফিল। অ্যান্সার হবে হচ্ছে বেসোফিল। আমরা একটু আগে দেখে আসছিলাম যে রক্তবাহিকার মধ্যে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় হচ্ছে হেপারিন, যেটা বেসোফিল নিঃসৃত করে। ওকে, আচ্ছা এরপরের প্রশ্নে কি আছে, রক্ত এক ধরনের তরল যোজক কলা, রক্তের, আচ্ছা এখানে আমাদের কি দেওয়া আছে, রক্ত এক ধরনের তরল যোজক কলা। ওকে, তরল যোজক কলা, রক্তের রং সাধারণত লাল, স্বাদে লবণাক্ত, অস্বচ্ছ, ক্ষারীয় হয়। স্বাদে লবণাক্ত, হ্যাঁ ঠিক আছে, একটু হয়তো বা লবণাক্ত। হ্যাঁ, মানবদেহে রক্ত বিভিন্ন উপাদান তৈরি এবং রক্ত কণিকা বিভিন্ন ধরনের কাজ করে থাকে।
হ্যাঁ, রক্ত আসলে মূলত বিভিন্ন কণিকা দিয়ে তৈরি হয় আর বিভিন্ন রকমের কাজ করে থাকে। রক্ত আসলে অনেক ধরনের কাজ করে, ঠিক আছে? রক্তের আসলে শুধুমাত্র যে একটা কাজ করে তা তো না, সারা দেহের অনেক মানে কোনো না কোনো কাজে রক্ত আছে প্রত্যেকটার মধ্যেই, ঠিক আছে? তো আসলে রক্ত আমাদের দেহের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বলতে পারেন অংশ বলতে পারেন বা উপাদান বলতে পারেন। আচ্ছা, 52 নম্বর কি বলছে? উদ্দীপকে উল্লেখিত যোজক কলার মধ্যে লোহিত রক্তকণিকার কাজ কি? লোহিত রক্তকণিকার যদি মেইন কাজ যদি আমরা বলি, সেটা হচ্ছে অক্সিজেন পরিবহন করা, মেইনলি অক্সিজেন পরিবহন করে। বাট এছাড়াও এর পাশাপাশি বিভিন্ন রকমের কাজ কিন্তু লোহিত রক্তকণিকা করে থাকে। কিছু পরিমাণে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, কিছু পরিমাণে অন্যান্য অংশ পরিবহন করে, কিছু পরিমাণে জৈব অজৈব পদার্থ পরিবহন করে, কিছু পরিমাণে হচ্ছে হরমোন পরিবহন করে, এনজাইম পরিবহন করে। তো এরকম বিভিন্ন রকমের কাজ করে কিন্তু আসলে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের টাইপ 3 নিয়ে আলোচনা, ঠিক আছে? তো আপাতত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।